বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। মহান আল্লাহ তাআলার কৃপায়, অশেষ রহমতে এবং তোমাদের দয়ায় আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তারিক সালাউদ্দিন মামুন, প্রফেসর রসায়ন, আন্দোলন কলেজ, ময়মনসিংহ। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনার্স তৃতীয় বর্ষ শ্রেণীর রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করার জন্য। আমি শুকরিয়া আদায় করছি, আমরা কোভিড আক্রমণের 1 বছর পূর্ণ করেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের সার্বিক সহযোগিতায় আমরা অনলাইন পাঠদান চালিয়ে যেতে পারছি। আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক স্যার, উপাধ্যক্ষ নুরুল আফসার স্যার, আমার বিভাগীয় প্রধান এবং অন্যান্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন তাদের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিগত দিনগুলোতে রাসায়নিক বন্ধন নিয়ে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের পরবর্তী অংশ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমরা সমজীব বন্ধন গঠন নিয়ে আলোচনা করেছি। সমজীব বন্ধন কিভাবে গঠিত হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সমজীব বন্ধনের গঠনের দুটি তত্ত্ব আছে, একটা হলো বিবিটি বা যোজনী বন্ধন তত্ত্ব, আর একটি হলো এমওটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিবিটি বিস্তারিত আলোচনা করেছি এবং বিবিটি অনুসারে অণু বা আয়নের আকৃতি কিভাবে ব্যাখ্যা করা যায় সে বিষয়কে আলোচনা করেছি, প্রয়োগ দেখিয়েছি ইত্যাদি ইত্যাদি। সে অনুসারে আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো এমওটি, অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি, যেটা হলো আণবিক অরবিটাল তত্ত্ব, যেটা হলো আণবিক অরবিটাল তত্ত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমরা মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে এখন আলোচনা করব। আসলে মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে আলোচনা করতে গেলে আমার বিবিটি সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা রাখতে হবে। বিবিটি অর্থাৎ যোজনী বন্ধন তত্ত্বের যে ব্যর্থতাগুলো ছিল সেই ব্যর্থতাগুলো আলোচনা করেছে এমওটি। বলতে পারো স্যার, যোজনী বন্ধন তত্ত্বের ব্যর্থতা কি ছিল? যেমন যোজনী বন্ধন তত্ত্ব অনুসারে আমরা অক্সিজেনের যে চৌম্বক ধর্মটা সেটা সুচারুরূপে ব্যাখ্যা করতে পারি না। বিবিটি অনুসারে যদি দেখা যায় তাহলে অক্সিজেনের চৌম্বক ধর্মটা কি হয়? ডায়াচুম্বকীয়। প্রকৃত অর্থে অক্সিজেনটা হলো প্যারাম্যাগনেটিক, যার ব্যাখ্যা বিবিটি দিতে পারে না। একই সাথে যেমন H2+, Ac2+ কিভাবে গঠিত হয় এদের ব্যাখ্যা বিবিটি দিতে পারে না। কারণ বিবিটিতে বলা হয়েছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন এবং শেয়ারকৃত ইলেকট্রন যুগল দুটি পরমাণু বা আয়ন থেকে আসবে। কিন্তু H2+ এর ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, H2+, যেমন আমরা যদি দেখি H2+, এখানে আছে একটা H যার বিন্যাসটা হলো 1s1, আর এটা হলো H+, যার বিন্যাসটা হলো 1s0। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এর একটি ইলেকট্রন আর এর একটিও নাই। তাহলে এই বন্ধনটা তো বিবিটি ব্যাখ্যা করতে পারবে না। তো এই সকল অনেক অসামঞ্জস্যতা ব্যাখ্যা করার জন্যই আমাদের এসেছে এমওটি, মলিকুলার অরবিটাল থিওরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থিওরিটা বইয়ে আছে, আমি তবু সংক্ষেপে একদম সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে দিচ্ছি, যে অর্থাৎ যে তথ্যাদিগুলো তোমাদের না জানলেই নয়। এবং অনার্স তৃতীয় বর্ষ শ্রেণীর শিক্ষার্থীদের জ্ঞাতার্থে বলছি যে আমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়ও এমওটি বিবিটি কি স্বীকার্যগুলো আলোচনা করো সেটা আসে, বা এমওটির তত্ত্ব বা বিবিটি তত্ত্ব আলোচনা করো, বিবিটির সীমাবদ্ধতা আসে। যেহেতু রিটেন পরীক্ষা, বিবিটির সীমাবদ্ধতা আসে, এমওটির প্রয়োগ, ওগুলো তো লাগবেই, ওগুলো তো আমরা যাবোই ধারাবাহিকভাবে। তাই আমরা বই থেকে এমওটি এর যে স্বীকার্যগুলো আছে সেগুলো একটু ধারাবাহিকভাবে মুখস্থ করে ফেলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছি, একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে বিবিটি জানা থাকলে আমার এমওটিটা জানা বা এমওটিটা পড়াটা সহজতর হবে। কেমন? যেমন বিবিটিতে আমরা দেখেছি ইলেকট্রনগুলো কার দখলে থাকে। যেন আমরা যদি হাইড্রোজেনের গঠন দেখি বিবিটি অনুসারে, লক্ষ্য করো 1s1, তাহলে এ একটা হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন, এই একটা হাইড্রোজেন, তার আরেকটা ইলেকট্রন, এই দুইটা দুজনে কি করলো? শেয়ার করলো। তো ইলেকট্রনগুলো কিন্তু পরমাণুর দখলে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমওটি অনুসারে ইলেকট্রনগুলো আর পরমাণুর দখলে থাকে না, কার হয়ে যায়? অণুর হয়ে যায়। এমওটি অনুসারে ইলেকট্রনগুলো পরমাণুর দখলে থাকে না, কার হয়ে যায়? অণুর। কিভাবে? আমরা দেখাবো। এমওটি অনুসারে পারমাণবিক অরবিটালের সক্রিয়তা বজায় থাকে না। যতগুলো পারমাণবিক অরবিটাল থাকবে তার সমসংখ্যক
আণবিক অরবিটালের সৃষ্টি হবে, যার অর্ধেক বন্ধনী আণবিক অরবিটাল আর বাকি অর্ধেক বিপরীত বন্ধনী আণবিক অরবিটাল। আমি আবারও বলছি, এমওটি অনুসারে পারমাণবিক অরবিটালের সক্রিয়তা বজায় থাকে না। যেমন বিবিটিতে দেখা গেছে এই যে অরবিটাল, এই অরবিটাল, কিন্তু এমওটি অনুসারে পারমাণবিক অরবিটালের সক্রিয়তা বজায় থাকে না, নতুন অরবিটালের সৃষ্টি হয়, যাদেরকে বলা হচ্ছে আণবিক অরবিটাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কতগুলো আণবিক অরবিটাল হয়? যতগুলো পারমাণবিক অরবিটাল থাকবে তার সমসংখ্যক আণবিক অরবিটালের সৃষ্টি হবে, যার অর্ধেক বন্ধনী আণবিক অরবিটাল এবং বাকি অর্ধেক বিপরীত বন্ধনী আণবিক অরবিটাল। বন্ডিং অরবিটালরা যায় সাধারণত নিম্ন শক্তি স্তরে, কারণ পারমাণবিক অরবিটালের যে শক্তি থাকে তার চেয়ে বন্ধন গঠনের শক্তিটা আণবিক অরবিটালের শক্তিটা কি থাকে? কম। ইলেকট্রন যখন প্রবেশ করবে, আগে আণবিক অরবিটালে বন্ধনে আণবিক ইলেকট্রন প্রবেশ করবে, পরে অ্যান্টি বন্ডিং আণবিক অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ইলেকট্রন বিন্যাসে যে নীতিগুলো আছে সেই নীতিগুলো এখানে কাজে লাগানো যাবে। আগে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ করবে, নিম্নে যাবে, পরে ধীরে ধীরে কোথায়? উপরের দিকে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বন্ধনে আণবিক অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে অণুবায়নের স্থায়িত্ব বৃদ্ধি পায়, আর অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রন প্রবেশ করলে অণুবায়নের স্থায়িত্ব কি পায়? হ্রাস পায়। আমি আবারও বলছি, বন্ধনী আণবিক অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে অণুবায়নের স্থায়িত্ব বেড়ে যায়, কিন্তু যখনই অ্যান্টি বন্ডিং ইলেকট্রন প্রবেশ করবে তখন অণুবায়নের স্থায়িত্ব হ্রাস পায়। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বন্ধন মাত্রা যত বেশি হবে সে অণুবায়ন তত বেশি সুস্থিত হবে। বন্ধন মাত্রা যত বেশি হবে সে অণুবায়ন তত বেশি সুস্থিত হবে। বলবো স্যার, বন্ধন মাত্রাটা কিভাবে বের করব? বন্ধন মাত্রা বা যেটাকে বলে বন্ড অর্ডার, বন্ধনী আণবিক অরবিটালে ইলেকট্রন মাইনাস বিপরীত বন্ধনী আণবিক অরবিটালে ইলেকট্রন ভাগ 2, অর্থাৎ বন্ধনী আণবিক অরবিটাল ইলেকট্রন মাইনাস বিপরীত বন্ধনী আণবিক অরবিটাল ইলেকট্রন ভাগ কত? 2। তুমি যদি এগুলো বুঝতে পারো তাহলে বিবিটি চেয়ে এমওটি অনুসারে গঠন ব্যাখ্যা করা অত্যন্ত সহজ। তাহলে বন্ধনী আণবিক অরবিটাল ইলেকট্রন মাইনাস বিপরীত বন্ধনী আণবিক অরবিটাল ইলেকট্রন ভাগ 2, এটা হলো বন্ধন ক্রম। তাহলে আমি যেটা বলেছি, বন্ধন মাত্রা বা বন্ধন ক্রম যত বেশি হবে সে অণুবায়ন তত বেশি কি হবে? সুস্থিত। এখন বলতে পারো, যদি বন্ধন মাত্রা সমান হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, নো প্রবলেম। আমরা একটু আগেই বলেছি, যদি কখনো সমান হয়ে যায় তাহলে আমরা দেখব বিপরীত বন্ধনী আণবিক অরবিটাল ইলেকট্রন প্রবেশ করেছে কিনা। যাদের বিপরীত বন্ধনী আণবিক অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে তাদের স্থায়িত্বটা কমে যাবে। এরপরে আরেকটি কথা বলে রাখি, শিকার যে আরেকটি জিনিস আছে সেটা হলো, বন্ধন মাত্রা যত বেশি হবে, বলেছি অণুবায়ন তত বেশি সুস্থিত হবে। এছাড়াও বন্ধন মাত্রা যত বেশি হবে বন্ধন দূরত্ব তত কম হবে। বন্ধন মাত্রা যত বেশি হবে বন্ধন দূরত্ব তত কম হবে। আবার বলছি, এমওটি অনুসারে বন্ধন মাত্রা যত বেশি হবে বন্ধন দূরত্ব তত কম হবে। বন্ধন আরেকটি কথা আছে, বন্ধন মাত্রা যত বেশি হবে সেই বন্ধন তত বেশি কি হবে? শক্তিশালী হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, সারসংক্ষেপ, আমাদের বিবিটি আর এমওটির ক্ষেত্রে দেখা গেছে এমওটি অনুসারে পারমাণবিক অরবিটালের সক্রিয়তা বজায় থাকে না। যতগুলো পারমাণবিক অরবিটাল থাকবে তার সমসংখ্যক আণবিক অরবিটালের সৃষ্টি হবে, যার অর্ধেক বন্ধনী, বাকি অর্ধেক বিপরীত বন্ধনী আণবিক অরবিটাল। এমওটি অনুসারে ইলেকট্রনগুলো পরমাণুর দখলে থাকে না, কার হয়ে যায়? অণুর হয়ে যায়। এবং এক্ষেত্রে ইলেকট্রন যখন প্রবেশ করবে আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির। যদি কোনো জায়গায় একই সাথে সমশক্তির দুটো অরবিটাল থাকে তাহলে সেক্ষেত্রে হুন্ডের নীতি মেনে চলবে। এরপরে আমরা বলেছি, বন্ধন মাত্রা যত বেশি হবে সেই অণুবায়ন তত বেশি সুস্থিত হবে এবং সেই বন্ধন তত শক্তিশালী হবে এবং বন্ধন দূরত্ব তত কি হবে? কম হবে। এছাড়াও আরেকটি কথা বলেছি, যদি দেখা যায় কখনো বন্ধন মাত্রা বা ক্রমটা সমান হয়ে গেছে তাহলে তাদের স্থায়িত্ব বা স্থিতিশীলতা আমরা কিভাবে ব্যাখ্যা করব? যাদের বিপরীত বন্ধনী ইলেকট্রন প্রবেশ করবে তাদের স্থায়িত্ব কম হবে। সে অনুসারে এমওটিতে স্বীকার্য বলা হয়েছে
বিপরীত বন্ধনী আণবিক অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন অণু বা আয়নের স্থায়িত্ব কি হয়? হ্রাস পায়। এই ছিল আমাদের এমওটি। এবার আমরা এমওটি অনুসারে একদম সরলতম, তোমাদের বইগুলোতে দেখবা একদম সহজ, হাইড্রোজেন দ্বারা শুরু করেছে। আমরাও এমওটি অনুসারে গঠন ব্যাখ্যা করতে গেলে বিবিটি অনুসারে হাইড্রোজেনের গঠন আমরা দেখেছি। এখন এমওটি অনুসারে আমরা কার গঠনটা দেখব? হাইড্রোজেনের গঠনটা দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো দেখ, এমওটি অনুসারে হাইড্রোজেন অণুর গঠন। তাহলে আমাদের যথারীতি ইলেকট্রন বিন্যাসটা লিখব। হাইড্রোজেন 1s1। আমরা আগেই বলেছি পারমাণবিক অরবিটালের সক্রিয়তা বজায় থাকবে না, যতগুলো পারমাণবিক অরবিটাল থাকবে তার সমসংখ্যক আণবিক অরবিটাল সৃষ্টি হবে, যার অর্ধেক বন্ধনী বাকি অর্ধেক বিপরীত বন্ধনী। বন্ধনী আণবিক অরবিটাল গুলো যাবে নিচে আর অ্যান্টিবন্ডিংটা যাবে কোথায়? বিপরীতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুই পাশে লিখব তার পারমাণবিক অরবিটাল। দুই পাশে লিখব কার অরবিটাল? পারমাণবিক অরবিটাল। এটা হলো আমাদের এনার্জি লেভেল। দুই পাশে পারমাণবিক অরবিটাল, অর্থাৎ এটাকে বলা হয় AO AO, আর মাঝখানে হবে MO, মানে অ্যাটমিক অরবিটাল অ্যাটমিক অরবিটাল, আর মাঝখানে হবে মলিকুলার অরবিটাল। ধরো এটা 1s, এটা হলো 1s। তো এখন দুটো অরবিটাল মিলে নতুন অরবিটালের সৃষ্টি হবে। ইলেকট্রন নিয়ে আমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। একটা দুইটা আমরা আগেই বলেছি, যতগুলো পারমাণবিক অরবিটাল থাকবে তার সমসংখ্যক আণবিক অরবিটালের সৃষ্টি হবে, যার অর্ধেক বন্ধনী বাকি অর্ধেক কোথায়? বিপরীত বন্ধনী। তাহলে বন্ধনীটা যায় নিচে আর অ্যান্টিবন্ডিংটা যায় কোথায়? উপরে। এটাকে আমরা এইভাবে ডট ডট দ্বারা দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি। এটার নাম হলো সিগমা 1s, এটা সিগমা স্টার 1s। অনেক বই সাই 1 সাই 2 দ্বারা দেখেছি, কোনো প্রয়োজন নেই। সিগমা 1s সিগমা স্টার 1s। তাহলে আমি যে কথাটা বলেছি শিকার, যে যতগুলো পারমাণবিক অরবিটাল থাকবে তার সমসংখ্যক আণবিক অরবিটালের সৃষ্টি হবে, যার অর্ধেক বন্ধনী বাকি অর্ধেক কি? বিপরীত বন্ধনী। তাহলে দেখো, এই যে একটা অরবিটাল, একটা দুটো অরবিটাল, নতুন দুটো অরবিটাল হয়েছে, বন্ডিংটা যাবে নিচে, এই যে নিচে গিয়েছে, আর অ্যান্টি বন্ডিংটা তার বিপরীতে গিয়েছে। এখন এটাকে যদি আমি কার জন্য প্রযোজ্য করি? হাইড্রোজেনের জন্য যদি প্রয়োগ করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কার জন্য? হাইড্রোজেনের জন্য। তাহলে এই পাশে হলো হাইড্রোজেন একটা, এর বিন্যাসটা হলো 1s1। এই পাশে আরেকটি হাইড্রোজেন, যার বিন্যাসটা কি? 1s1। একটা একটা বলো স্যার বিপরীতমুখী স্পিন দেখাতে হবে না? যখন তারা একসাথে হবে তখন স্পিন বিপরীতমুখী হয়ে যাবে। আর মাঝখানে হলো হাইড্রোজেন অণু, মাঝখানে হলো কি? হাইড্রোজেন অণু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো লক্ষ্য করো এই দুটো ইলেকট্রন আছে। তো এখন আমরা বলেছি যে ইলেকট্রনগুলো যখন প্রবেশ করবে আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে পরে উপরের দিকে যাবে। তা আমার ইলেকট্রন আছেই দুটো, আণবিক অরবিটালে এক আছে দুইটা, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। তাহলে আগে বন্ডিং পূর্ণ করে তারপরে কোথায় যাবে? অ্যান্টি বন্ডিং এ যাবে। তো আমার দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনই কোথায় প্রবেশ করবে? বন্ডিং এ প্রবেশ করবে। এখন আমি যদি তার বন্ধন মাত্রা বের করতে চাই, বা বন্ধন ক্রম, বন্ধন মাত্রা বা বন্ধন ক্রম, কি বলছিলাম? বন্ধনী আণবিক অরবিটাল ইলেকট্রন। তাহলে বন্ধনীতে কটা আছে? দুইটা। বিপরীত বন্ধনীতে 0, ভাগ কত? 2 সমান 1। তার মানে হাইড্রোজেন পরস্পর কি? একক বন্ধন দ্বারা যুক্ত। এবং হাইড্রোজেন যে দ্বিপরমাণু আমরা এখান থেকে বলতে পারি হাইড্রোজেন পরস্পর কয় বন্ধন দ্বারা যুক্ত? একক বন্ধন দ্বারা যুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তার যদি ইলেকট্রন বিন্যাসটা লিখতে চাই, H2 অণুর ইলেকট্রন বিন্যাস, তাহলে সিগমা 1s টু সিগমা স্টার 1s কি? 0। সিগমা 1s টু সিগমা স্টার 1s কি? 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমার এমওটি অনুসারে গঠন। যদি বলা স্যার তার চৌম্বক ধর্ম কি হবে? যেহেতু জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, পূর্বে আমরা বলেছি জোড়ায় জোড়ায় যেহেতু ইলেকট্রন থাকে
তাহলে সেটা হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। আর যদি বিজোড় অবস্থায় ইলেকট্রন থাকে তাহলে সেটা হলো প্যারাম্যাগনেটিক। প্রিয় শিক্ষার্থী, তো এই গেল আমাদের কার এমনটি অনুসারে H2 অণুর গঠন। এমনটি অনুসারে ব্যাখ্যা করো এক হিলিয়াম এক পরমাণু, দুই B2 অণুর অস্তিত্ব নেই, তিন H2 প্লাস এবং Hc2 প্লাসের স্থিতিশীলতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিলিয়াম এক পরমাণু, B2 অণুর অস্তিত্ব নেই, H2 প্লাস এবং Hc2 প্লাসের স্থিতিশীলতা, এই তিনটি জিনিস আমরা ব্যাখ্যা করব কার অনুসারে? এমওটি অনুসারে। তাহলে আমরা প্রথমে যদি দেখি হিলিয়াম এক পরমাণু, আমরা প্রথমে যদি দেখি হিলিয়াম এক পরমাণু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, হিলিয়াম ইলেকট্রন বিন্যাস হলো 1s2। আমার লক্ষ্য একটাই, যেহেতু এমওটি অনুসারে ব্যাখ্যা করব, যথারীতি তার এমওটির যে গঠন আছে, স্ট্রাকচার, সেটাতে আমরা চলে যাব। তো আমরা বারবার বলছি, দুই পাশে থাকবে তার পারমাণবিক অরবিটাল, মাঝখানে থাকবে তার আণবিক অরবিটাল। এই এনার্জি লেভেল দিতে ভুল করব না আমরা। এটা 1s, এটা 1s, এটা হিলিয়াম 1s2, এটা হিলিয়াম 1s2, আর এটা হলো Hc2 অণু। হবে বা হবে না সেটা আমরা পরে দেখব। এটা হলো সিগমা 1s, এটা সিগমা স্টার 1s। অ্যান্টিবন্ডিংটাকে স্টার দ্বারা প্রকাশ করা হয়। এখানে আছে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, তাহলে এখানে যাবে কয়টা? দুটি, এখানে যাবে দুটি। তাহলে আমরা তার বন্ধন মাত্রাটা যদি বের করি, বন্ধন মাত্রা যদি বের করি, তাহলে 2 বিয়োগ 2 ভাগ 2 সমান 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তার কোনো বন্ধন মাত্রা নাই, বন্ধন মাত্রা 0, যদি ভগ্নাংশ আসতো তাহলে বুঝতাম তার অস্তিত্ব আছে। যেহেতু তার বন্ধন মাত্রাটা 0, তার মানে নিষ্ক্রিয় গ্যাস এক পরমাণু, সে দ্বিপরমাণু হতে পারে না। নিষ্ক্রিয় গ্যাস কি? এক পরমাণু, সেটি দ্বিপরমাণু হতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যদি দ্বিতীয়টাতে যাই, 2 নাম্বার, Be2 অণুর অস্তিত্ব আছে কি? Be2 অণুর অস্তিত্ব আছে কি? আমরা যদি সেটাতে যাই, তাহলে যথারীতি এমনটি অনুসারে আমরা কার গঠন দেখব? Be2। তাহলে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। তাহলে তার ইলেকট্রনিক বিন্যাসটা হলো 1s2 2s2, তাহলে তার যোজনী স্তর 2s। আমি জানি ইতিমধ্যে অনেকেই বুঝে গিয়েছ যে আদৌ তার অস্তিত্ব আছে কিনা। এটা হলো 2s, এটা কি 2s, এটা একটা আণবিক অরবিটাল, এটা একটা আণবিক অরবিটাল, এটা হলো সিগমা 2s, এটা সিগমা স্টার 2s, এটা হলো এনার্জি লেভেল, এটা হলো Be2, এটা হলো বেরিলিয়াম 2s2 যোজনী স্তর, বেরিলিয়াম 2s2 যোজনী স্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে দুটো, এখানে কটা? দুইটা। 2 2 4, এখানে যাবে 2, এখানে যাবে 2, তাহলে তার বন্ধন মাত্রাটা 2 বিয়োগ 2 ভাগ 2 সমান 0। এখানে যেহেতু বন্ধন মাত্রাটা কত এসেছে? 0 এসেছে, তাহলে আমরা বলতে পারি Be2 অণুর অস্তিত্ব নেই। তার মানে এই বেরিলিয়ামটাও কয় পরমাণু? এক পরমাণু, নিষ্ক্রিয় গ্যাসের মতো।
আশা করি বুঝতে পেরেছি আমরা, কারণ অত্যন্ত সহজ এবং সহজ উপস্থাপনা। তোমার যেভাবে তুমি পড়বে, যেভাবে তুমি বুঝবে, সেভাবে পরীক্ষা আনসার করে আসবে, তাহলেই যথার্থ নম্বর পাবে। এবং দেখবে বিগত সালে এটা অনেকবার এসেছে যে বিইটুর অস্তিত্ব আছে কি বা বিইটুর অস্তিত্ব নেই, ব্যাখ্যা করো। তাহলে তোমার এটা অবশ্যই কার সাহায্যে আমরা ব্যাখ্যা করব? এমনটির সাহায্যে ব্যাখ্যাটা সহজতর হবে। আবারও বলছি, যদি বন্ধন মাত্রা শূন্য না হতো, ভগ্নাংশ যদি হতো, তাহলেও তার অস্তিত্ব থাকতো। যেহেতু বন্ধন মাত্রা শূন্য, তার মানে বিইটুর অস্তিত্ব নেই। এবার আমরা সেই কাঙ্ক্ষিত, সেটাও গুরুত্বপূর্ণ, H2 প্লাস এবং Ac2 প্লাস এর স্থিতিশীলতা, 3 নাম্বার যেটা ছিল আমাদের 3 কোশ্চেন ছিল। তা আমরা দুটোকেই একটু পাশাপাশি লিখি। যেমন H2 প্লাস এর গঠন যদি দেখি আমরা এমনটি অনুসারে, তাহলে এখানে আছে কি H, যার বিন্যাস হলো 1s1, আর এটা আছে H প্লাস, যার বিন্যাস হলো 1s0। যথারীতি আমরা দুই পাশে লিখবো তার পারমাণবিক অরবিটাল, মাঝখানে লিখবো তার আণবিক অরবিটাল। এটা হলো এনার্জি 1s, sigma 1s, star 1s, H2 প্লাস, H প্লাস, এটা হলো 1s0, আর H হলো 1s1। আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এটা সমস্যা নেই। তাহলে এখানে একটি ইলেকট্রন, এখানে ইলেকট্রন নাই, তাই এই ইলেকট্রনটাই কোথায় যাবে? নিচে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজার ব্যাপার দেখো, বন্ধন মাত্রা 1 মাইনাস 0 ভাগ কত 2, তাহলে বন্ধন মাত্রা কত? 1/2। যেহেতু H2 প্লাস এর বন্ধন মাত্রা 1/2 এসেছে, তাহলে এটির অস্তিত্ব আছে। যেহেতু H2 প্লাস এর বন্ধন মাত্রা কত এসেছে? 1/2, তাহলে এটির অস্তিত্ব আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি ওইটা দেখি, He2 প্লাস, যথারীতি He যেটা, তার বিন্যাস হলো 1s2, আর Ac প্লাস এর বিন্যাস হলো 1s1। আমরা তো আগেই বলেছি যে বিবিটি তার ব্যাখ্যা দিতে পারে না। এটা 1s, এটা 1s। এটা হলো তার এনার্জি লেভেল। এখানে হলো Ac2 প্লাস, Ac প্লাস 1s1, Ac হলো 1s2, দুইটা, এখানে একটা, সিগমা 1s, সিগমা স্টার 1s। এখানে যাবে দুটো, এখানে যাবে একটি, কারণ আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে পরে কোথায় যাবে? উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে বন্ধন মাত্রা 2 মাইনাস 1 ভাগ 2, 1/2। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, দুটোর ক্ষেত্রে দেখা গেছে বন্ধন মাত্রাটা কত এসেছে? 1/2। H2 প্লাস এর ক্ষেত্রে 1/2, Ac2 প্লাস এর ক্ষেত্রেও কি 1/2 এসেছে। তাহলে এবার তো আমরা বিপদে পড়ে গেলাম। বলেছি বন্ধন মাত্রা যত বেশি হবে, সেই অনুবায়নের স্থিতিশীলতা তত বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই H2 প্লাস এবং Ac2 প্লাস দুটোর ক্ষেত্রে বন্ধন মাত্রা সমান, অর্থাৎ 1/2। তাহলে এখন আমরা তার ব্যাখ্যা কিভাবে দেব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি কথা বলেছিলাম একটু আগে, যে বন্ধনে আণবিক অরবিটালে ইলেকট্রন প্রবেশ করলে অনুবায়নের স্থায়িত্ব কি হয়? বৃদ্ধি পায়। আর যখনই অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তার স্থায়িত্ব কি পাবে? হ্রাস পাবে। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে এই H2 প্লাস এর ক্ষেত্রে বিপরীত বন্ধনীতে কোনো ইলেকট্রন নেই, কিন্তু Ac2 প্লাস এর ক্ষেত্রে বিপরীত বন্ধনীতে ইলেকট্রন আছে। তাহলে যাদের বিপরীত বন্ধনে ইলেকট্রন প্রবেশ করে এমওটি অনুসারে বলা হয়েছে তাদের স্থায়িত্ব হ্রাস পায়। তাহলে এই যে H2 প্লাস এবং Ac2 প্লাস, এই দুটো আয়নের মধ্যে আমাদের গঠন থেকে দেখা যাচ্ছে
বন্ধন মাত্রা সমান হলেও H2 এর বিপরীত বন্ধনীতে কোনো ইলেকট্রন নেই, আর Ac2 এর কি আছে? বিপরীত বন্ধনীতে ইলেকট্রন আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু Ac2 এর বিপরীত বন্ধনীতে ইলেকট্রন আছে, এই যে দেখো, তাই তার স্থিতিশীলতার কি হবে? হ্রাস পাবে। সুতরাং আমরা মন্তব্য কি করতে পারি? মন্তব্য, স্থিতিশীলতা H2 greater than কি? Ac2 H2 greater than Ac2 অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এমওটি অনুসারে প্রাথমিক ধারণা দিয়েছি, স্বীকার্যের ধারণা দিয়েছি, তার প্রয়োগ দিয়েছি। তুমি আজকের এই কথাগুলো শুনে ক্লাসটা করে তুমি যদি বইটা পড়ো তাহলে সহজেই বুঝতে পারবে। আমরা আরো বিস্তারিত যাব নেক্সট ক্লাসগুলোতে। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করবে, ধৈর্য ধারণ করবে। আশা করি তোমাদেরকে যদি সামান্যটুকু কিছু দিতে পারি, যদি বুঝতে পারো, তাহলে আমার সার্থকতা তথা আমাদের সকলের সার্থকতা। কারণ আমরা আগেই বলেছি, বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনায় আমরা ক্লাসগুলো নিচ্ছি, সেখানে কিছুটা ত্রুটি থাকতেই পারে। তারপরেও আমরা যথাযথ চেষ্টা করি যেন তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারো। তাহলে আমাদের যে কথাগুলো আছে, আমার যে কথাগুলো বলেছি, সেগুলো সম্পর্কে আগে তুমি ধারণা নিয়ে তারপরে তুমি তোমার বইটা দেখো, দেখবে তুমি অনেক কিছুই পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এখানে শেষ করব। বর্তমান এই পরিস্থিতিতে সবাই ভালো থাকো। আমরা খুব শীঘ্রই আবারও ক্লাসে ফিরতে চাই। মহান আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে, আমাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।